সম্মানিত সুধী, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন চ্যানেলের পর্দায় সরাসরি আয়োজন প্রতিদিনের ফ্রেশ প্রিমিয়ামটি তারকথনের আজকের আয়োজন। এবং আশা করছি যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সবসময়। এবং আজকে নিশ্চয়ই গেস্ট অফ অনার্স তো আছেনই, তবে আজকে আমার জন্য একটু খুব বিশেষ মুহূর্ত শুরুতে বলতে চাই। কারণ হচ্ছে সবসময় গানের কথা বলি, সময় অসময় বলে ফেলি আপনাদের সঙ্গে যে গানটা না থাকলে কি হবে, গান শুনলে কি হয়, বা গান কতটা ভালোবাসি আসলে। এবং আমি ব্যক্তিগত ওপিনিয়নের জায়গা থেকে যদি বলি, মানে আমার কাছে মনে হয় যে গানের কবিতা বা গানের গীতি কবি যেটা যিনি থাকেন, আমার কাছে তাকে খুব গুরুত্বপূর্ণ সবসময় মনে হয়েছে। এবং আমার কাছে মনে হয় তিনি শ্রেষ্ঠত্বের মধ্যে, মানে কী বলবো, সেই আকাশের, গানের আকাশের একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি গানটিকে সৃষ্টি করার পেছনে কন্ট্রিবিউট করে থাকেন। এবং আজকে যারা দুজন আছেন, যেই দুজন আছেন গেস্ট অফ অনার্স, তারা আসলে দুজন গীতি কবি হিসেবে বা গীতিকার হিসেবে শ্রেষ্ঠত্ব লাভ করেছে ইতিমধ্যেই। এবং একজন খুবই শ্রদ্ধা, আমাদের সবার পরিচিত, তার অনেক অনেক গান আপনারা শুনেছেন, উপভোগ করেছেন, এখনও করছেন। এবং আরেকজন তো আছেনই, তিনিও বেশ প্রতিষ্ঠা এবং তিনি বেশ জনপ্রিয় আমাদের সকলের মাঝে এবং ভালোবাসার দুজন মানুষ। আমাদের সঙ্গে রয়েছেন শহীদ মাহমুদ জঙ্গি এবং সেই সঙ্গে রয়েছেন শাহান কবন্ধ। দুজন একসঙ্গে আজকে আমার সঙ্গে রয়েছেন এবং এটা আমার জন্য খুব একটা বড় ফ্যান বয় মোমেন্ট বলতে হবে শুরুতেই। সত্যি বলছি, আসলে আপনারা ক্যামেরার পেছনের মানুষ, কিন্তু আপনাদের নাম আমি অনেক পড়েছি। কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ। ভালো, স্বাগত তারকথনের আজকের আয়োজনে। ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য। ধন্যবাদ আজকে বসার জন্য। আসলে আজকে প্রিয় দর্শক, আজকে গান নিয়ে কথা বলবো ফাঁকে ফাঁকে, তবে আজকের বিষয়টা যেটা বিশেষ করে আমাদের এই দুজন সম্মানিত ব্যক্তিত্বের বই বেরিয়েছে। এটা আপনারা অনেকেই জানেন, জঙ্গি ভাইটা বেরিয়েছে গত বছর, বেরিয়েছে তার আগেও বেরিয়েছে, 3টি বই আগে বের হয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো। এবং সেটির 3য় সংস্করণ ইতিমধ্যে পাঠকরা নিতে শুরু করেছেন বইমেলাতে, সেটি নিয়ে কথা বলবো। এবং সেই সঙ্গে শাহান কবন্ধের একটি চমৎকার বই আমার হাতে ইতিমধ্যেই পৌঁছেছে, আমি পড়ছিলামও বটে। এবং একদিন ঘুম ভাঙা শহরের কথা সবাই নিশ্চয়ই জানেন, ইতিমধ্যে পড়েছেন, শহীদ মাহমুদ জঙ্গির একটি বই। এবং চমৎকারভাবে এখানে ব্রেকডাউন্স দেওয়া আছে, আমি পড়ছিলাম, আমি পড়বো নিশ্চয়ই পরে। এবং গবেষণামূলক একটি বই আছে সঙ্গীতের পিতাপুত্র শচীন দেব বর্মন এবং রাহুল দেব বর্মনের। আমি জিজ্ঞেস করেছিলাম বায়োগ্রাফি কিনা, উনি বলেছেন যে হ্যাঁ বলতে পারো, কারণ এখানে অনেক বিষয় উঠে এসেছে যেগুলো খুব গবেষণালব্ধ। এবং সেই সঙ্গে রয়েছে নীলাম্বরী শাড়ি পরে। এই বইগুলো সম্পর্কে শুনবো, তার আগে একটু জঙ্গি ভাই যদি জিজ্ঞেস করি যে বই লেখার আইডিয়াটা, দুজনকে জিজ্ঞেস করবো কীভাবে এলো আসলে, কেন বই লিখতে শুরু করলেন পরে গিয়ে? আমি যেটা লিখেছি, আমি তো এমনিতে লিখতাম স্কুল জীবন থেকে, ছোটোখাটো লিখতাম। তারপরের দিকে এসে পত্রপত্রিকায় লিখেছি। এবং চট্টগ্রামের প্রথম সিরিয়াসলি খুব বড় আকারের লেখা যেটা পত্রিকায়, চট্টগ্রামের পূর্বকোণে প্রত্যেক সপ্তাহেই লিখতাম গানের উপর, এই বিভিন্ন কিছুর উপর। পরে প্রথম আলো, বাংলাদেশ, বাংলা ট্রিবিউন, ঢাকার পত্রপত্রিকাগুলো তো লেখা শুরু করি। তারপর ভাবলাম যে আচ্ছা, অনেকেই পরামর্শ দিয়ে এগুলোকে বই করে ফেলেন না কেন। আচ্ছা, বাইরে থেকে কথাটি এলো। হ্যাঁ, বাইরে থেকে কথাটি এলো। তারপর যে আচ্ছা ঠিক আছে, বই করি, তাহলে এক জায়গায় থাকবে। আমি করেছি কিন্তু এক জায়গায় আনার জন্য জিনিসটাকে। তো প্রথম এই পঞ্চকবির উপর করলাম। তো নামটা কি দিব জিজ্ঞেস করাতে, যেহেতু পঞ্চকবির, নজরুলের ওই গানটা আমার খুব ভালো লাগতো, নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় কে যায় কে যায়। হ্যাঁ, তো ওই লাইনটুকুই নিলাম যে ঠিক আছে, যদিও প্রবন্ধের বই, তারপরে একটু গানটাই থাকুক ওপরে, হয়তো গীতি কবি বলে, এই আর কি এভাবে। এবং আপনি কি অবজার্ভ করতে খুব ভালোবাসেন নিশ্চয়ই, মানে মনে হয় আর কি, মানে বইটি দেখলে মনে হচ্ছে সবকিছু খুব নিখুঁতভাবে লেবেলের নাম লেখা, সময় লেখা, সেসব যতটুকু পারি একদম। হ্যাঁ, যতটুকু পারি। ওটাকে খাটনি আছে কিন্তু, মানে এত কিছু তো খুঁজে পাওয়া যায় না। যে এখন শাহানের একটা গান, হ্যাঁ, সে ওইটা প্রকাশিত হয়েছে কখন, ওটা বের করতে গেলে তো আমাকে শাহানকে পেতে হবে। আর শাহানকে যদি না পাই, তাহলে আমাকে ঘেটে ঘুটে অনেক কষ্ট করতে হবে। একদম, চুল ছিঁড়ে ফেলতে হবে আমি যদি এই কাজ করতে যাই, কারণ এখানে অনেক সময়ের কথা লেখা আছে, অনেক চমৎকার ইনফরমেশন এখানে পাওয়া যাবে। কিন্তু আমি ইতিমধ্যে জেনেছি যে উত্তর প্রসাদ ব্যারিস্ট্রি করেছিলেন, এটা নিয়ে কথা বলছিলাম। এবং আমাকে বলছিলেন শহীদ মাহমুদ জঙ্গি যে কীভাবে কী হয়েছিল ছোট্ট করে। এবং শাহান কবন্ধের কথা যদি বলি, মানে এনরমাসলি ক্রিয়েটিভ একজন মানুষ, আপনারা সবাই জানেন। তার একটি বই বেরিয়েছে, আমি বলি বান্দরে কারেন্ট খায় বইটির নাম, কিন্তু বইটি চমৎকার ভিতরে। আসলে প্রথমেই পড়তে ইচ্ছে করছে প্রিয় দর্শক, সময়ের কাছে কোনো ক্যালেন্ডার নেই, মহাকাল জানে না কে তাকে গুনে চলেছে, ঘড়িত মানুষের তৈরি যন্ত্র, এভাবে চাঁদ জানে না হিজড়ি সালের খবর, ঠিক কখন তাকে পৃথিবী থেকে দেখা যায়, সূর্য জানে না মানুষ তাকে কি বলে ডাকে,
জাগতিক সব কিছু তার নিজের কেন্দ্রকে লক্ষ্য করে ছুটে চলেছে, নিজেকে নক্ষত্রের থেকে বড় ভেবে বুলিয়ে আওড়ানো শিখেছে। মানুষের ভাষায় কথা বলে না প্রকৃতি, তাই ঈশ্বর নিজেকে নিরাকার বলে পরিচয় দিয়েছেন। শাহান কবন্থ। চমৎকার চমৎকার। শাহান ভাই, বইটা সম্পর্কে একটু বলেন একটু। বইটা এটা আমার 6 নম্বর বই। আমার প্রথম বই এসেছিল 2007 সালে, তো লাস্ট এসেছিল 17 সালে বোকাকিত্ত। তারপর অনেকদিন মানে কবিতার বই করব না খুব একটা আগ্রহ ভেতরে জাগে নাই, তো এবার মনে হলো একটা করি এবং করেই ফেললেন। কতগুলো কবিতা আছে এটার মধ্যে? এটা আসলে 4 ফর্মা। আচ্ছা, ফর্মায় যেটা ধরে আর কি। ওকে। এবং গানের পাশে আপনি নিজেকে কবি বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমি জেনেছি, আমি জানি না, তারপর জিজ্ঞেস করছি যে কবি শাহান কবন্থ বললে মনে বেশি আসলে কবিতা থেকেই আসলে গীতিকবি হওয়া। হ্যাঁ, শুরুটা হয়েছিল কবিতা লেখা দিয়ে। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন এলাকার পত্রিকায় কবিতা লিখতাম, সেখান থেকে শুরু, সেই হিসাবে কবি বলা যায়। এবং সেই গল্পগুলোও কিন্তু এখন আর হয় না জঙ্গি ভাই, মানে কেউ লিখতে শুরু করেছিল তারপর। এটা খুব ব্যাপার, ও যেটা বলছে আমি ভাবছিলাম যে ওই আমাদের সময় তো গীতি কবিতার যে ফরম্যাট, এটা তো আমরা ছোটবেলায় জানতাম না। আচ্ছা, কেমন ছিল ছোটবেলা আপনাদের সময়? আমরা ওই যে আমাদের বলি দৈনিক, প্রত্যেকটা দৈনিকে একটা শিশুদের পাতা থাকতো। জি হ্যাঁ, মনে আছে তো? শাহানও পেয়েছি। তো ওই শিশুদের পাতা আমরা পড়তাম, তো ওখানে ছোটদের কবিতা ছাপা হতো, গল্প ছাপা হতো, এগুলাই। তো এইসব দিয়ে তো শুরু। তো কবিতাটা আমাদের কাছে পরিচিত ছিল, গীতি কবিতা না। আমরা তো অবাক হতাম যে আচ্ছা গান কিভাবে হয়, এটা তো জানছি আর অনেক পরে। রাইট, সত্যি। এবং আমার কোথাও মনে হয় যে আসলে যারা শ্রোতা তারা তো গানটা শুনে আসলে একদম রেডিমেড প্রোডাক্টই তারা আসলে কনজিউম করে, যদি ওই ভাষায় বলি। কিন্তু তারা আসলে কি কখনো ভাবে কি ঠিক মতো যে আসলে একটা গান লিখতে গেলে যে কি পরিমাণ কি বলবো ব্লিস দরকার, কি পরিমাণ ব্লেসিংস দরকার? না, এটা আসলে আমি মনে করি যে শুনতেছে তার জন্য আমরা তৈরি করছি। সো সে যদি গানটাকে শুনে তার মতো করে কল্পনা করে নেয়, সেখানে কে লিখলো কি করলো, আমার নাম থাকলো না, আমার কাছে এটা কোনো সাবজেক্ট করেন না, আমি জানি সেটা বুঝতে পারি। হ্যাঁ, আমার কাছে একটা যে গানটা মানুষ দেখবেন যে যখন অ্যালবাম বের হতো তখন প্রেমিক প্রেমিকারা অ্যালবাম কিনে গানের একটা নাম্বার টিক দিয়ে তাকে গিফট করতো যে এই গানটা ওকে ডেডিকেট করতেছে সেই দিন। সো এটা তো যখন কোনো কিছু রিলিজ হয়ে যায় সেটা শ্রোতা এখন কাকে দিবে কিভাবে চিন্তা করবে সেটা তার। তারপরে একটা কথা আছে যে আমরা প্রায় এটার মুখোমুখি হয়ে হয়তো শাহানও হবে বা হয়, এখনই হয়, যে এই গানটা কেন লিখেছেন, এটার পিছনের গল্পটা বলেন। এখন সব গানের তো পেছনের গল্প তো অনেকগুলাই থাকে, রোমান্টিক অনেকগুলা থাকে। আমি ধরে নিলাম যে ইটস অ্যাবাউট 10 to 20% যেগুলো হয়তো গল্প থাকে, বাকিগুলো হচ্ছে আমরা করতে হয় চিন্তা করে। আচ্ছা, যেহেতু চিন্তায় ঢুকেছি, একটু যদি জিজ্ঞেস করি যে শহীদ মাহমুদ জঙ্গির সেই ক্রিয়েটিভ প্রসেসটা আসলে কিভাবে হয়, মানে সেই গান লেখার সময়টা তিনি কিভাবে আসলে সেই শক্তিটা সঞ্চারণ করেন লিখার, বা কিভাবে হয় আসলে পুরো প্রসেসটা? আসলে এই যে তুমি শেষেরটা বললে না কিভাবে হয়, এটা হয়ে যায়। আচ্ছা, এইভাবেই উত্তরটা দিবেন আর কি। আচ্ছা, যাই না, আমার কাছে বিষয়টা হলো দীর্ঘদিনের যে আমাদের চর্চাটা, এই চর্চাটা কিন্তু সব সময় থাকে। আর একজন ক্রিয়েটিভ মানুষ সে খুব বেশি অবজার্ভ করে। সো আমরা এই যে পরিবেশটায় আছি, এটাও আমাদের পেছনে কিছু ব্রেনে কিছু না কিছু কাজ করছে। সো সাবকনশিয়াসলি আমরা সবসময় কিছু না কিছু ভাবছি। সেই ভাবনাটা বিভিন্নভাবে হতে পারে। কোনো একটা সময় মনে হলো ভাবনাটা পরিপূর্ণ হলো, ব্রেন থেকে ডাউনলোড হলো, বা কোনো সময় কেউ কিছু চাইলো তারপরে হলো। হ্যাঁ, এই জীবন যাপনটাই আমাদের হলো তৈরি এসে যায়। এই যে সে যেটা বললো যে আমাদের একটা কিন্তু পর্যবেক্ষণ করে, যারা ক্রিয়েটিভ কাজ করে তাদের একটা পর্যবেক্ষণে থাকে। আমি একদম আমার শেষ অ্যালবাম যেটা করেছি এলিটার জন্য, ওখানে বলি 4টা গান তো 3টা গান হয়ে গেছে, এলিটা বললো যে একটা গান দেন তাহলে একটা ইপি হয়ে যাবে। হ্যাঁ, তো কী ভাববো লিখতে লিখতে আমি চা খাচ্ছি, হঠাৎ মনে পড়লো যে আচ্ছা এভাবে একটা লিখি না কেন। হ্যাঁ, যে চায়ের কাপ টেবিলে রেখে বললাম ক চামচ চিনি। হ্যাঁ, তুমি হেসে বললে, আগের মতো তুমি হেসে বললে 1.5 চামচ আদর্শ মানি। তো এখন এটার জন্য কিন্তু বেশি সময় লাগেনি। হ্যাঁ, সে আমাকে বলছে তখনই চাকরি, এটা এসে গেছে, লিখে ফেললাম। পরেরটা পুরোটাই ওখানে একটা কিন্তু ক্যারেক্টার একটা দাঁড় করিয়েছি। ওই শুরুটা আর কি, শুরুটা এরকম ক্যারেক্টার একটা দাঁড় করেছি যে সে নিজে যেটা পছন্দ করে সে পছন্দের বাইরে যায় না। হ্যাঁ, সেই 1.5 চামচ চিনির বাইরে যাবে না, কিন্তু সে মুষলধারা বৃষ্টি পছন্দ করে।
রিমঝিম বৃষ্টিতে সে যাবে না, পুরো গানটাকে ওইভাবে নিয়ে গেলাম। ওই জায়গায় নিয়ে যাওয়ার পর কি হলো যে একটা একগুঁয়ে বা জিদ্দি একটা পুরুষ যার প্রেমিকা তাকে কিছুতেই তার একটু element দেওয়া আর কি ওটার চামচ থেকে 2 চামচ করতে পারে, রাইট। এইভাবেই তো হয়। এটাই তো পারবো না আমরা, সেটাই তো সমস্যা। আচ্ছা, এনিওয়েজ শানভাই নিশ্চয়ই সেম প্রসেস বা এরকম কাছাকাছি কিছু বিষয়টা তাই। বিষয়টা আমি কিউরিয়াস আসলে, কারণ যারা হয়তো অনেকে হয়তো এটাকে ক্যারিয়ার হিসেবে হয়তো নিতে পারে কখনো, বা নিবে হয়তো, বা নিয়েছে হয়তো, তার হয়তো আমরা সেই নিয়েছি জায়গাটা। তো। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখানে একটা কথা বলে রাখি, যেমন এই গানটার পর আমাদের আরেকজন গীতিকবি জি বলছে আপনি এগুলা কিভাবে লেখেন, এই যে হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়, আঘাত দিলে ভেঙে যাবে, বা এই যে এখন এটা লিখলেন। আমি বললাম যে এটা তো আমি কিভাবে বলবো, এটার আনসারটা কিন্তু আজকে সুন্দরভাবে সাহায্য দিয়েছে। সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় অবজারভেশন দেখা, এগুলা থেকে এটা কিন্তু বেরিয়ে আসে, এবং যদি যে কেউ যদি খেয়াল করে যে তার আশেপাশেই কিন্তু এলিমেন্ট ঘুরে বেড়াচ্ছে, ধরে নেওয়া। ধরে সব ক্রিয়েটিভ মানুষের, সে সুরকার বলেন, সে আর্টিস্ট বলেন, গল্পকার বলেন, সব সেটাই তাকে আলাদা করে। ক্রিয়েটিভ জায়গাটাই আসলে না সবার থাকে না আসলে, রাইট। তুমি এটা দেখবা যে শরৎচন্দ্র যে ভাকার যে আকারে মানে গল্প লেখছে, মনে হচ্ছে যেন আমাদের একেবারে কাছের লোক, এমএসডি সিএসডি এগুলা বাসায় এক্সিস্ট করে। হুমায়ুন আহমেদের নাটকগুলো আছে, ওই যে কাজের মেয়েকে যে টেলিভিশন ছাড়া যে না দেখলে যে কাজ কিন্তু এক্সিস্ট করে, উনি এটা অবজার্ভ করতে পারছে এবং ওটাকে সুন্দরভাবে উনি লিখতে পেরেছেন। এই জন্য তো উনি আচ্ছা, এবার প্রসঙ্গ চলে আসে, জিজ্ঞেস করি আমি, বইমেলা প্রতিদিনই জিজ্ঞেস করছি এটি সবাইকে, যে সব কিছুরই তো একটা ট্রান্সফরমেশন হয়েছে। শান ভাই দেখেছেন, জঙ্গি ভাই দেখেছেন নিশ্চয়ই, এবং সেই এলপি থেকে আপনারা এলপিতে গান শুনেছেন, ক্যাসেটস, তারপর এখন হচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্মে আসছে আমরা, এবং বইও কিন্তু পরিবর্তন হয়েছে, বই কিন্তু পিডিএফ এবং অডিও স্টোরিজ হচ্ছে এখন। আমার নেক্সট লেখা যেটা হচ্ছে জি গ্রামোফোন থেকে ক্যাসেট, শতবর্ষের বাংলা গান, যেটা আমি লিখছি। তো ওই যে গ্রামোফোন বলাতে এলপি বলাতে মনে পড়লো, বা গ্রামোফোন থেকে ক্যাসেট, মানে আমি 90 শেষ করে দিচ্ছি আর কি। এরপরেও লিখতে পারতেন কিন্তু, তাহলে আমরা আরো অনেক কিছু জানতে পারতাম। শতবর্ষ হয়ে যাচ্ছে। বাইরে 1890-তে প্রথম রবীন্দ্রনাথ একটা গান রেকর্ড করে, তাও কি একটা মাত্র গ্রামোফোন এনেছিল, তখন তো ওটাকে গ্রামোফোনের আগের ভার্সন আর কি, ওটা এনেছিল স্যার জগদীশ চন্দ্র বসু, বৈজ্ঞানিক। তো উনি যেখানে পড়াতেন ওখানে বসে ওরা এক্সপেরিমেন্ট করে রবীন্দ্রনাথের কণ্ঠ প্রথম রেকর্ডেড হয়। ওই কোনটা মনে হয় এসছে অনলাইন, আমরা শুনেছি। এটা দিয়ে আমি শুরু করেছি। জি। এবং এই শুরুতে 2 নম্বরে কিন্তু ডিএল রায় আসছে না, 2 নম্বরে এসে যাচ্ছে গহরজান। সে তারপর তার কণ্ঠটা ইয়েতে এসছে, রেকর্ডে এসছে। এইভাবে করে 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 1925 সালে প্রথম নজরুলের কণ্ঠ রেকর্ডে এসছে, বা নজরুলের গান। এইভাবে করে করে এটা কি পাওয়া যাবে, এবারে শোনা যাবে? পাওয়া যাবে। এটা লিখতেছি ভাই 3-4 বছর ধরে। এখন বাংলাদেশ পোর্শনে আছে আর কি। জি, হ্যাঁ, আচ্ছা। আমি বাংলাদেশ পোর্শনে কাকে, যে এই সোহরাব হোসেন নজরুল গীতি শিল্পী, তারপর ওই সময়টাতে সমর দাস, এই সময়টাতে এসেছি। আবার ওই 100 বছর পর থেকে আবার শান শুরু করতে পারেন। সব আমি লিখব, ভালো সেটাই। এরপর শান লিখবে, এই বইটা খুব ভ্যালুয়েবল একটি বই হবে ইনশাআল্লাহ। আমরা পাই আর কি হাতে পড়ার জন্য। নিশ্চয়ই আমি তো পড়বই, এবং নিশ্চয়ই অনেক কিছু উঠে এসেছে সেখানে, যেমনটি আমি দেখলাম এখানটিতে অনেক গল্প ছোট ছোট করে চেষ্টা করেছেন প্রিসাইজলি লেখার জন্য। ওই প্রিসিশনের জন্যই বলছি, পড়তে অনেক মজা লাগবে নিশ্চয়ই। কত পৃষ্ঠার হচ্ছে বইটা, মানে আনুমানিক? আমি এখনো যাই না। এখন যেমন আমি বলতে পারি যে আমার এই যে তারা নীলাম্বরী শাড়ি পরে, আচ্ছা, নীলাম্বরী শাড়ি পরে তো 2-3 গুণ বেশি তো লেখা হয়ে গেছে। হ্যাঁ, তা তো হওয়া উচিত বলতে 100 বছরের গল্প। শাহান ভাই, যদি জিজ্ঞেস করি যে কবিতার বই আকারে যদি লেখার যে ব্যাপারটা বা প্রকাশ করার যে বিষয়টা, গানের বাইরে একটা কাজ, গান তৈরির বাইরে একটা কাজ, এটা আসলে অভিজ্ঞতাটা আপনার কাছে আলাদা করে কেমন আসলে, নাকি একই রকম? না, গানটা তো ধরেন এটা আমার প্রফেশন, মানে এটা সবসময় একটা চলমান বিষয়। কবিতাটা হয় কি নিজে তৈরি করে রাখা, এটা নিয়ে বেশি সময় পাওয়া যায়, কারণ এর জন্য তো কেউ অর্ডার দিয়ে রাখে নাই। হ্যাঁ, সো এটাকে অনেক সময় পাওয়া যায়, এটা মন মতো করে লেখা যায়, এবং তারপরে যখন মানে নিজে মনে হয় যে না এবার একটা মলাটবন্দি করা যায়, তখন করা। সো এটা একদম খুব স্বাধীন একটা বিষয়। আর গান যেহেতু আমরা প্রফেশনালি করি, এটার অনেক তাড়া থাকে, যে অমুকরে এটা পরশুদিন দিতে হবে, বা অমুকের জন্য এটা করতে হবে। ওই তাড়াটা কবিতার ভিতর থাকে না, এই একটা ব্যাপার। এবং লেখক হিসেবে তো সবার সামনে যেতেও হয় মাঝে মাঝে, মানে লেখক পরিচয় আসলে একদম আলাদা করে, মানে আমি আলাদা করছি এই কারণে, কারণ আমরা কিন্তু অনেকেই ভাবি কিন্তু, যে বলছিলাম যে অফ রেকর্ডে, যে গীতি কবি আলাদা করি, আবার কবিকে কিন্তু আবার আলাদা করি আমরা একটু। ওটা অনেক বড় ডিসকাশন, ওদিকে না যায়। সেই, হ্যাঁ। সো ওই জায়গা থেকে আর কি খুব সরলভাবে মানে যদি করি।
শহীদ মাহমুদ জঙ্গির কি একই অভিজ্ঞতা এভাবেই বলবেন যদি বলি যে লেখক হিসেবে সামনে আসা বা আত্মপ্রকাশ থেকে আলাদা অভিজ্ঞতাটা কেমন আসলে? লেখক হিসেবে আত্মপ্রকাশ আমি বলি মানে বই আকারে আমি যেটা আমার যেটা মনে হয় যারা ক্রিয়েট করে, যেমন এই বইটা শাহান লিখছে, জি এটার তো একটা আনন্দ আছেই। আমাকে যখন মাঝে মাঝে জিজ্ঞেস করে আপনি সবচেয়ে আনন্দ কোথায় পান, মানে গানের ব্যাপারে, আমি যখন একটা গান লিখি, যখন সুর হয়, যখন ওটা মনকে ছুঁয়ে যায়, ওই সময় যে আনন্দ ওটার সাথে কোনো কিছুর তুলনা হয়। একটা গল্পকে আজকে বলবেন, একদম কিছুর তুলনা হয় না। একটা গল্পকে আজকে শুনবো এরকম যে শেষ কোনটা মনে পড়ছে, যেটা লেখার পরে মনে হচ্ছে বাহ চমৎকার লিখে ফেলেছি। আচ্ছা, এই যে এটা তো একদিন ঘুমভাঙা শহরে আসছে, তো এটা নিয়ে একটা গল্প বলি, শুনি না। এটা শুরুটা শেষটা বলি। ওটা যদিও অনেক জায়গায় বলেছি, আবার বলি। 1990-এর দিকে টেলিভিশনে একটা শো হবে যেখানে ফিডব্যাক গাইবে, মাইলস গাইবে, রানেসা গাইবে, এলআরবি গাইবে, আর একটা দুটো চলছে, সব হাই ভোল্টেজ শো। হ্যাঁ, তো সেই সময় বাচ্চু চলছে, তপনও চলছে, তপন নাই। জি তপন থাকা অবস্থায় বাচ্চু বাংলা গান গাওয়ার সুযোগও পেত না, কারণ তপন ছিল মূল সিঙ্গার। তো এখন কিন্তু অনুষ্ঠান তো হতে হবে, অনুষ্ঠানে গাইবে, তো এখন গাইবে কে? বাচ্চু গাইবে। তো বাচ্চু তো আগের গানগুলো করতে পারবে না, কাজে বাচ্চুর জন্য একটা নতুন গান তৈরি করতে হবে। আচ্ছা, সেই সময় আমি ওই চিটাঙে অধ্যাপনা করতাম, তো মাঝে মাঝে এখান থেকে আমি প্রায় শেষের দিকে, মানে ছেড়ে দিব, তো গেয়েছি চিটাঙে। চিটাং থেকে সোলস রওনা হবে, তো দুটো মাইক্রোবাস নিয়েছে, একটাতে সবাই উঠছে ইনস্ট্রুমেন্ট নিয়ে, আর একটাতে আমি, বাচ্চু, পার্থ তখন সবে মাত্র সোলসে জয়েন করেছে, আচ্ছা, কিবোর্ডিস্ট হিসাবে, আর রনি ওদের ড্রামার। উদ্দেশ্য হচ্ছে আমি গানটা লিখবো, ঢাকায় এসে শুরু হবে, পরের দিন মানে গাড়িতে লিখবেন, গাড়িতে লিখবো। আচ্ছা, এরকম একটা চিন্তা ভাবনা। আচ্ছা, তো গাড়িতে এসে আসছি, প্রায় ফেরিঘাট ছিল তখন, মেঘনা দাউদকান্দি, ফেরিঘাটের কাছাকাছি, তখন বের হচ্ছে না কিছু। হ্যাঁ, মানে বের হচ্ছে, ভাল লাগছে না আর কি। তো তখন বাচ্চু হঠাৎ করে বলছে যে পার্থ, না বোধহয় জঙ্গি ভাই, আপনার তো ওই গানটা তো শুরু করে শেষ করেননি। আমি বলছি কোনটা? বলছে একদিন ঘুমভাঙা শহরে। হ্যাঁ, তারপর বাচ্চু পার্থকে জিজ্ঞেস, এই একদিন ঘুমভাঙা শহরে কেমন? আরে এটা তো চমৎকার লাইন, এটা। তখন সবাই মিলে বললো যে এটা শেষ করেন। এটার পিছনে আর একটা গল্প আছে, যে আমরা একবার চিটাগাং একটা ওই বন গবেষণাগারের একটা পাহাড় আছে, তো ওখানে গেছি সবাই মিলে আড্ডা মারছি, গল্প করছি, খাওয়া দাওয়া করছি, এরকম। বাচ্চু আছে, বাচ্চু গিটার নিয়ে গেছে, বলছে জঙ্গি ভাই চলেন তো পাহাড়ের ওদিকে একটু যাই। তাহলে কেন? আরে বলো না, কাজ আছে চলেন না। তাহলে যে এরা কী বলবে? বলছে না বেশিক্ষণ থাকবো না, এই ধরেন 15 মিনিট। তো আমি যাই যে ছাড়বে না, গেছি ওর সাথে। বলছে ওপরে পাহাড়ের একদম রাস্তার পাশাপাশি দেখা যায় রাস্তা, পাহাড়টা ঢালু, তো ওখানে বসে বলে যে একটা গানের সুর করবো, একটা গান দেন, এখন লেখেন। হ্যাঁ, এখন গান লিখবো। ওদের হ্যাঁ লেখেন, অসুবিধা কী, আপনি লেখেন, আমি 5 মিনিটের মধ্যে। আমি যে ওখানে ওরা বসে না, বেশিক্ষণ লাগবে না। তো আমি একদিন ঘুমভাঙা শহরে 3-4 লাইন লিখছি। লেখার পর দেখছি যে ওখানে ওই পাহাড়ের ঢালুতে ফুল টুল পরে আছে, পাপড়ি টাপড়ি। আরে যা, এটা পরে লিখবো আবার বলে তখনই বাদ দিছি, দিয়ে আমি যে এটা নিয়ে একটা লিখি, ফুল টুল নিয়ে। তো তখন লিখলাম কি জানি কি একদিন ছিল, ঘাসেরই দোলায় ফুল ছিল, এলিয়ে চুল তুমি ছিলে, কি জানি কি একদিন ছিল। তো ওটা লিখে ওটা সুর টুর সব করে ফেলছি। এই একদিন ঘুমভাঙা শহরে হাত ধরিনি। এটা প্রায় বছরখানিক পর ওর গাড়িতে মনে পড়ছে। তারপর ওখান থেকে আস্তে আস্তে লিখতে যখন ঢাকা শহরে ঢুকছি, তখন এই গানটা শেষ হয়েছে। ঢাকার শহরে আমরা ঢুকলাম রাত 8টা, 8:30, 9টার দিকে। হোটেলে ব্লু নাইলে বাচ্চুর একটা পার্মানেন্ট রুম ছিল, 21 নম্বর রুম। ওখানে বসে সে আর পার্থ বসলো মানে এটা কমপ্লিট করতে। রাত 12টার দিকে আমি বলছি আমি পারবো না, আমি বাসায় চলে যাচ্ছি। চলে গেলাম। তারপর দিন সকাল 10টা বাজে ওরা গেছে বাংলাদেশ টেলিভিশনে, তখন ভিটিআর বলতো। কেন ভিটিআর বলতো আমি জানি না, তোমরা পেয়েছো ভিটিআর? তো আমাকে বলছে কালকে সকালে ভিটিআরে যাবেন না। বলছে না, ওগুলোতে আমি নাই, তোমরা গিয়ে আসো। তারপর ওই গানটা বাচ্চু সোলসের জন্য প্রথম করলো এককভাবে, গান হিট, বাচ্চু হিট। পরে 2 লাইন বলেন না। আচ্ছা, তারপর বাচ্চু ওই গানটা নিয়ে আবার যখন সোলস থেকে বেরিয়ে যায়, তখন ওই গানটা চেয়ে নিয়ে সে এলআরবির প্রথম গান হিসাবে এটা শুরু হয়। ওকে, নাও আই সি। সবাই রিলেট করতে পারবে কিনা জানি। জঙ্গি ভাই অনেক কিছু বললেন মাঝখানে, পার্মানেন্ট রুমের কথা বললো, অনেক কিছু বললো। বাচ্চু বলতে এবির কথা বলছে, আয়ুব বাচ্চুর কথা বলছেন। এবং আচ্ছা, আমি যা বলছি সব আমাদের আয়ুব বাচ্চু, হ্যাঁ এবির কথা বলছেন। এবং এবি যে সোলসে ছিল হয়তো অনেকে জানে, হয়তো অনেকে জানেন না, আমরা অনেকেই জানি অবশ্য, তাও ঠিক।
এটা বলতে পারবো। চমৎকার। শাহান কবন্তের অনেক ফেভারিট সংস আমাদের আছে। শাহান আমার খুব প্রিয় গীতিকবি, আমি বলে রাখি, মানুষ আর বলা হবে না। হ্যাঁ, মানে আমাদের পরে তো অনেকগুলো জেনারেশন এসছে, তাদের মধ্যে যাদের মধ্যে খুব প্রমিজিং এবং যারা কিছু নতুন কাজ করতে পারে বা নতুনভাবে আনতে পারে, যারা নতুনভাবে আনে তারাই তো টিকে থাকে, তার মধ্যে শাহান অন্যতম। শাহান ভাই তো অনেক বড় প্লেয়ার। শাহান ভাই আছেন অবশ্যই, ডেফিনেটলি শাহান ভাই তো বিকল্প হয় না। এবং যদি একটু বলতে পারি, আমি জঙ্গি ভাই কেন জিজ্ঞেস করবো, কারণ হচ্ছে অনেকে ইন্সপায়ার্ড হয়। যদি দু একটা নাম বলতে বলি, আপনি কি বলতে পারবেন যে এরকম পছন্দ আছে আপনার এখন যারা লিখছে? আমি তোমাকে বলি, একদম ওইভাবে তো বলতে পারবো না, কিন্তু আমাদের একটা পার্থ একটা ইয়ে করতো, একটা অনুষ্ঠান করতো, ওই যে গৃহিণীদের নিয়ে কি নাম ওটা, কোনটা? যেটা পিলুর সুরে তুমি যে গানটা করলা। ও হ্যাঁ হ্যাঁ, ওই একটা ট্যালেন্ট হান্ট হয়েছিল বাংলাদেশ টেলিভিশনে, ওখানে এখানেই। আচ্ছা চ্যানেলেই। তো ওখানে শাহানের গান আছে, যদি শাহান যদি দু এক লাইন মনে করে দিতে পারে। আমি আমার গানে চেয়ে, ওখানে আমার গানও ছিল, আমি আমার গানের চেয়ে ওর গান পছন্দ করেছিলাম এবং আমি বলেছিলাম ওই সো ব্লেসিং। শাহান ভাই একটা গল্প যদি শুনি না আজকে, নিশ্চয়ই অনেকে আগ্রহ হবে। এরকম একটা মানে জাস্ট মেসমারাইজিং, যেটা কাজ করে শেষ করে এই ভালো মুহূর্তে লেগেছে। কিছু মনে পড়তেছে আসলে আসলে এটা সবই গল্প। এখানে না যখন দেখা হয় তখন মনে পড়ে না। এবং আরো একটা কথা বলি, আমরা যখন লাইভে কথা বলি না, হ্যাঁ তখন লাইভে কথা বলার সময় সব যে একদম ওয়ার্ড টু ওয়ার্ড হয় তাও তো না। কারণ আমরা সারাক্ষণ যেভাবে আড্ডা দিতে অভ্যস্ত, যেসব গল্প করতে অভ্যস্ত, সেগুলো তো অনেক ফিল্টার করে এখানে কথা বলতে কথা বললে বেশি। হ্যাঁ রাইট, হ্যাঁ ক্রিয়েটিভ মানুষ তাই হওয়া উচিত আসলে। সারাদিন যেহেতু ক্রিয়েটিভ জিনিস চলতেই থাকে মাথায়। আমরা খুব মানে ব্যক্তি পর্যায়ে অত ফিল্টার্ড মানুষ না। নিশ্চয়ই দর্শকরা এই যে আমি তোমাকে যেটা বললাম বাকিটা, এটা অনেকবার বলার কারণে এটা আমার মনে আছে, মানে এটাও তো মনে থাকে না। হ্যাঁ এই গল্পটা আগেও বলেছেন আপনি। হ্যাঁ এই গল্পটা আমি আগেও বলেছি। বাট স্টিল মানে এই সবাইকে জিজ্ঞেস করি, সব শিল্পীদেরকে বিশেষ করে, কারণ আপনারা তো নিশ্চয়ই শিল্পী, এবং সেই জায়গা থেকে জিজ্ঞেস করি যে গীতিকবির আসলে গীতিকবির জায়গা থেকে হিসেব করে রেট্রোস্পেক্টিভলি তাকালে কি কোনো কিছু আফসোস আছে বা প্রাপ্তির কোনো কিছু বাকি আছে বলে মনে হয় কিনা? যে পুরোপুরি প্রাপ্তি সব হয়ে গেলে তো মরে গেলাম। আচ্ছা এটা আপনার জঙ্গিবাদটা শুনুন। হ্যাঁ ওটাতে ঠিক আছে। প্রাপ্তি, এখন প্রাপ্তি আবার রিলেটিভ টার্ম। অপ্রাপ্তি না প্রাপ্তি আবার রিলেটিভ টার্ম। হ্যাঁ ধরো যে এক একজনের কাছে প্রাপ্তিটা একরকম। যেমন আমি একটু আগে বললাম না যে যখন একটা গান তৈরি হয় তখন যে আনন্দটা, এই আনন্দের সাথে কোনো কিছু তুলনা করা যায় না। সেও বুঝতেছে, আমি বুঝতেছি যেটা বলছি, যে একটা গান লিখলাম, সুর করলো, যখন সুরকারে শোনাচ্ছে, পাবলিক কি শুনে কি বলছে এটা না, তখনই যে আনন্দ পাওয়ার কিন্তু একজন গীতিকবি পেয়ে যায়। বুঝতে পারা যায় যে গানটা আসলে মানুষ খুব বেশি পছন্দ করবে না, এইটা সবসময় বোঝা যায় না। আমার দেখা যায় স্টুডিওতে আমরা কিছু গান শুনে মনে করি এইটা মনে হয় সেরকম কিছু হয়ে যাবে, কিন্তু পরে দেখা গেল ওটা হচ্ছে না। আবার মনে করি কোনো একটা গান হইলো, ওটার প্রতি খুব একটা এক্সপেকটেশন নাই, দেখা যায় ওইটা এমন কিছু হয়ে গেছে। এটা আসলে শ্রোতারা কে কিভাবে ক্যাসেটের সময় বা সিডির সময় কিছুটা বোঝা যেত, কারণ তখন তো ওই ইউটিউবের এইসব ছিল না, মার্কেটে যেত, দোকানে বাজতো, সবাই শুনতো, তো ওই শোনার ব্যাপারটা তো একই সবার জন্যই তো তখন। কিন্তু এখন তো লোকের কাছে পৌঁছানোই মুশকিল। রাইট, মানে আমার মানে পরিশ্রমটা মানুষকে আসলে মনে রাখতে বাধ্য করে, যে ক্যাসেট যে রেকর্ড করার জন্য দাঁড়িয়ে থাকতে হতো, সেটা আসলে অনেক বড়। হ্যাঁ তখন মানুষের এত ডিস্ট্রাকশন ছিল না, তখন একটা ক্যাসেট কিনে কখন বাসায় এনে শুনবো, এবং সেই ক্যাসেটে দাগ পড়লে আবার খারাপ লাগতো। হ্যাঁ, এবং ওই শোনাটাও খুব একটা কাজকর্ম শেষ করে শুধু গানই শুনছি। সে বিভিন্ন রকম জীবন যাপনটা মানুষের চেঞ্জ হয়ে গেছে তো। রাইট, সেই জন্য প্রেসিশন এসেছে, মানে অডিও ফাইল হয়েছে আমরা, কিন্তু ক্ল্যারিটি আসলেও আমাদের আসলে ওই তখন কিছু শুনতে না পেলে আমি যে পুরো মলাটটা বের করে পুরো মানে গীতিকবিতাটা পড়তে হতো আর কি। সেটা সেই অভ্যাস হয়তো আমার মতো এখনো অনেকের আছে, এখন তো বিদেশি গান শুনলেও লিরিকটা বের করে লিরিকটা দেখছি, গানটা শুনছি, তা বটে। লিরিকের অনেক ভেরিয়েশন এসছে। হ্যাঁ জি, আমি তো দেখলাম তো, মানে এই দীর্ঘ জীবনে আমাদের সময় আমরা চেষ্টা করেছি একটু অন্যভাবে লেখার। বেসিক্যালি একসময় লিরিক্সটা ছিল, বাংলা লিরিক্সটা যারা আমাদের বাংলাদেশে করতে, এরা গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায় এর বাইরে যেতে চায়নি। হ্যাঁ এদের ভিতরে থেকে গেছে। তরুণদেরকে তো ভাঙতে হয়, আমরাও চেষ্টাটা আমাদের সময় করেছি, এই ধরনের গান লিখে হৃদয় কাদামাটি বা একদিন ঘুম ভাঙা শহর এগুলো করে। শাহানরা এটা ওদের মতো করে করছে। তো ইভেন আমি যদি বলি যে গানের বাইরে, মানে গীতি কবিতার বাইরেও যেমন গানের সুরের সব জায়গায় তো পরিবর্তন না আনলে তো হবে না। তাই তো আমরা রবীন্দ্রনাথের যুগে থেকে যেতে হবে, নজরুলের কাছে থেকে যেতে হবে। পরিবর্তন এনেছে সলিল চৌধুরী, এনেছে এস ডি বর্মন, এনেছে রাহুল দেব বর্মন, এনেছে আমাদের এখানে রবীন্দ্র ঘোষ এনেছে। তো পরের দিকে আমাদের
আহমদ ইমতিয়াজ বুলবুল, আলাউদ্দিন আলী, নকিব খান, লাকি ভাই, আছে আমাদের। প্রিন্স মাহমুদ পর্যন্ত, বাপ্পা, এরা সবাই এনেছে, পরিবর্তনগুলো এনেছে। এবং যারা পরিবর্তন এনেছে তুমি দেখবা তাদেরকেই মানুষ পছন্দ করে, পছন্দ মনে করে, রাখে, মনে রাখবে, তারা হ্যাঁ। একটা লম্বা সময় ধরে মানুষের মানুষের হৃদয়ে কাছে আছে। থাকে। তিলু খান এনেছে, সরি না 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 মানে আমি আসলে শেষ করতে চাচ্ছি না, কিন্তু শেষ করতে হবে আর কি। যাই হোক, আমি একটু শেষটা একটু 2 মিনিট আছে আমাদের হাতে। আমি একটু একদিন ঘুমভাঙ্গা শহরে এবং নীলাম্বরী শাড়ি পরে এই বইগুলো কোথায় পাওয়া যাচ্ছে দর্শকদের যদি বলেন জঙ্গি ভাই, কোথা থেকে কালেক্ট করবে, আপনি থাকবেন কিনা বইমেলায়? আমি এখনো বইমেলায় যাওয়ার এখনো প্রোগ্রাম হয়নি, জি গতবার গিয়েছিলাম। এগুলা এইসব পাওয়া যাবে আমার মনে হয় যে শাহানের তো একই প্রকাশক, জি আজব প্রকাশক না, হ্যাঁ বা আজব প্রকাশক। বইমেলার এদের আমার যতটুকু মনে হয় 398 399 স্টল। স্টল নাম্বার। সে আপনাকে বের করে নিতে হবে তাদের আসলে আর নাম্বার। যারা বইমেলায় যাচ্ছেন না তারা রকমারি.com থেকে রকমারিতে অর্ডার করতে পারবেন, সবগুলো বই পাওয়া যাবে সেখানে। সবগুলো পাওয়া যাবে। এবং বান্দরের কারেন্টের কথা বলেছি আমি শুরুতেই, শাহান কবন্ধের বইটি নিশ্চয়ই পড়বেন, অনেক মজার একটি বই বলে মনে হচ্ছে, আমিও পড়বো। সবাইকে অনেক ধন্যবাদ এবং আপনাদেরকে দুজনকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ, চ্যানেল আইকেও ধন্যবাদ, অনেক ধন্যবাদ। স্বাগত। প্রিয় দর্শক, আজকের আয়োজন শেষ করছি, সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল, আগামী পর্বে দেখা হবে আবারও।